স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত আফরিন এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাব ভাড়া ইস্যুতে বেসরকারি বাস মালিক ও বিআরটিএর বৈঠক চলছে। শাহবাগের শিক্ষার্থীদের সমাবেশ। তৃতীয় ধাপে 1000 ইউপিতে ভোট কাল চলছে সরঞ্জাম বিতরণ। সহিংসতায় ভোলা ও টাঙ্গাইলে 2 জন নিহত। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা কাল। আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারে। দশ বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতি 33%। শেষ হওয়ার কথা ছিল 3.5 বছর আগে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির বৈঠক। দুপুর 2টার কিছুক্ষণ আগে শেষ হয় এই বৈঠক, যা শুরু হয় বেলা 11:30টার দিকে। এর আগে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বৈঠকে বেসরকারি সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে ভাড়া কমানোর পক্ষে মত দেন। এই বিষয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সংগঠনের নামে তাহলে সেক্ষেত্রে সংগঠন এই কাজটি করতে পারত। সব গাড়িগুলো ব্যক্তি মালিকানা, সুতরাং এটা পার্টিকুলার কোনো রোড বা কোনো কিছু আংশিক করা সম্ভব না। আমরা এটা যৌক্তিক সমাধান একসাথে করতে চাই। আচ্ছা এনায়েত ভাই, আপনার কি মনে হয় যে এতদিন আপনার কথাও যে চেয়ারম্যান সাহেব বলুন, চেয়ারম্যান সাহেব বলুন। এই প্রশ্নটা আপনার কাছে যে এতদিন হাফ ভাড়া নেওয়া হতো, মানে একটা প্রথা ছিল, এটা আপনিও পরোক্ষভাবে স্বীকার করেছেন। তার মানে কি যে ভাড়া বৃদ্ধির পরে আপনাদের শ্রমিকরা কিংবা যে বাসের যে কর্মচারী আছে তারা অতি উৎসাহী কিছু করে ফেলছে, যার ফলে শিক্ষার্থীরা আবারও সেই দাবিটা সামনে নিয়ে আসছে? না, এরকম কোনো ঘটনা আমাদের নলেজে নাই, এরকম কোনো ঘটনা ঘটছে বলে আমাদের নলেজে নাই। বরঞ্চ শিক্ষার্থীরা প্রতিদিন মাইর খাচ্ছে। মালিকের ইনকাম হবে, সরকার তার দায়িত্ব নিবে, কিন্তু তা না নিয়ে সরাসরি মাইরটা খাচ্ছে শ্রমিকরা। শ্রমিকের সাথে ছাত্রদের ওটা অন করেন, ওটা অন করেন। হ্যাঁ, শ্রমিকের সাথে ছাত্রদের প্রতিনিয়ত গোলমাল হচ্ছে। এই গোলমালটা শ্রমিকদের সাথে হওয়ার কথা না। সরকারের সিদ্ধান্ত, মালিকের সিদ্ধান্ত বাস্তবায়ন করার একমাত্র সংস্থা হচ্ছে শ্রমিকরা। তাহলে শ্রমিকরা শুধু বাস্তবায়ন কেন? তাহলে শ্রমিকরা ছাত্ররা মাইর খাবে কেন? তাহলে এটা সরকারি সিদ্ধান্তেরই বিষয়। রাষ্ট্র দায়িত্ব নিবে না। একজন বলছেন যে সরকার উপর দায় চাপানো হচ্ছে। যখন যে সরকার থাকবে, রাষ্ট্র মানে রাষ্ট্র ছাত্রদের দায়িত্ব নিবে, শ্রমিকদের দায়িত্ব নিবে। আমাদের শ্রমিকদের দায়িত্ব কি রাষ্ট্র নিচ্ছে? আমাদের এই যে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাত্র বের করে, সেটা সমাজের কাজে লাগে। আমরা শ্রমিকরা বলতে বেতন মানে লাইসেন্স করতে টাকা দিই, আমাদের শ্রমিকদের পিছনে সরকার 1 টাকা ব্যয় করে না। আমাদের ট্রেনিং এর তো ব্যবস্থা করে না, সচেতন করার তো ব্যবস্থা করে না। সুতরাং দায়টা সরকারের এবং মালিকদের, মাইরটা খাচ্ছি মাঝখান থেকে আমরা। সুতরাং যে কথা, এবং শ্রমিকের এখানে নিরাপত্তার বিষয়টা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের সামাজিক কোনো মর্যাদা নাই। গাড়িতে উঠাই ছাত্র তার নাতির বয়সে এইবার আবার কম নিবি, বেশি নিবি, জাতিরা এগুলি করে। সুতরাং আমাদের নিরাপত্তা আমরা চাই। আর একজন বলছেন যে তাহলে আপনারা কি পূর্বের সিদ্ধান্ত হইল না? না, সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে পরিষ্কার। মালিক, শ্রমিক, বিআরটিএ, পুলিশ, আমরা বৈশা বলছি এই সংস্থাগুলো বাস্তবায়ন করার জন্য এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো লাগবে। এইটি আজকের সিদ্ধান্ত। সেই সাথে আগামীকাল যদি মিটিং ডাকে, পরশুদিন মিটিং ডাকে, 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে সেই সমাধান হতে পারে। আমরা তো বলি নাই যে ছাত্রদের হাত ভাড়া নিব না, আমরা কোনো দায়িত্ব নিব না, সব দায়িত্ব রাষ্ট্র নেবে, এরকম না। আমাদের একটা আজকে পরিষ্কার সিদ্ধান্ত যে চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে আমরা বেশ কিছু বিষয় একমত হয়েছি, যে বিষয়গুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। বাস্তবায়ন করার জন্য আজকে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে। এই মধ্যবর্তী সময়টাতে, অন্তর্বর্তীকালীন সময়টাতে ট্রান্সপোর্ট তো এটা অনেক দীর্ঘমেয়াদী বিষয়, তো মাঝখানের সময়টা কি হবে আর কি? এখনো আন্দোলন চলছে শিক্ষার্থী, আর পরবর্তী মিটিং কখন আছে?
ধন্যবাদ। আসলে আপনারা যে কথাটা বলছেন এখানে মধ্যবর্তী সময় কথাটা যেটা বলছেন সে মধ্যবর্তীর এখানে বিষয় না। এখানে আমরা আজকে আমাদের এই যে মহাসচিব সড়ক পরিবহন মালিক সমিতির উনি আহ্বান জানাচ্ছেন ছাত্রদের প্রতি। আমারও আহ্বান থাকবে, ছাত্ররা আমাদের সন্তান তুল্য। তো ছাত্ররা এই তাদের দাবিটা সরকারের কাছে পৌঁছিয়েছে। আমরা সরকারের দ্বারা অর্গান আছি, আমরা এটা নিয়ে কাজ করতেছি, সরকার এই ব্যাপারে আন্তরিক, আমরা এটা নিয়ে কাজ করতেছি। যেহেতু এই দাবিটা এখন যৌক্তিক, সবাই সিম্পেথাইজ, সুতরাং এই বিষয় নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এটা আমাদের এটা যেহেতু এটা নতুন করে যদি আইনি কাঠামো দিতে হয় তাহলে এটা সময় একটু লাগবে। তো সেই ক্ষেত্রে সবাইকে সহনশীল হওয়ার জন্য আমি অনুরোধ করব। এখানে ছাত্রদেরকেও কেউ যেন ব্যবহার না করে, এটার জন্য আমি অনুরোধ করব। কারণ হলো যে আমরা এখানে সমাধানের জন্য বসছি এবং আরো বসা লাগবে, আমরা প্রায় প্রতিদিনই বলবো, সমস্যা নেই, কিন্তু আমরা এটা সমাধানের দিকে আমরা যাচ্ছি। ধন্যবাদ। প্রায় 2.5 ঘন্টা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বিআরটিএ এবং মালিকদের বৈঠকটি। আমরা এতক্ষণ তাদের আলোচনা শুনছিলাম। সব গণপরিবহনে হাফ পাস চালুর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, এই ছাত্রদের আন্দোলন সম্পর্কে জানাবেন, কি বলছেন তারা? সকাল 11টা থেকে কিন্তু ধানমন্ডি মোহাম্মদপুরের যে কলেজগুলো আছে, আমি এখানে আপনাকে দেখাতে চাই যে 12 থেকে 15টি কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের প্রধান কিন্তু দাবি যে নিরাপদ সড়ক তারা চায়, এবং সড়কে যে শিক্ষার্থীদের এই কয়েকদিন পরপরই তাদের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। তাদের প্রধান দাবি যে শিক্ষার্থীর যারা মারা গেছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ দিতে হবে, নিরাপদ সড়ক তাদের জন্য। এখানে সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের নিষ্ক্রিয়তাকে এখানে তারা দায়ী করছেন। তারা বলছেন যে এই প্রতিষ্ঠানগুলো যদি সক্রিয় হতো, তারা যদি বিভিন্ন পদক্ষেপ নিত, তাহলে কিন্তু এই কয়েকদিন পরপরই দুর্ঘটনা হতো না এবং তাদের সহপাঠীদের এভাবে রাস্তায় মৃত্যুবরণ করতে হতো না। তারা বলছেন যে এখানে নিরাপদ সড়কটা তাদের প্রধান দাবি। এছাড়া গণপরিবহনে শুধুমাত্র বাস নয়, বাস, লঞ্চ এবং ট্রেনেও তাদের জন্য হাফ ভাড়া তাদের নিশ্চিত করতে হবে এবং এটা সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে সেটা সংসদে উত্থাপন করতে হবে। এবং তারা কিন্তু বলছেন যে এখানে যে এই দায়ী যে চালকরা, অর্থাৎ যে সিটি কর্পোরেশনের যে চালক ছিল তার ড্রাইভিং লাইসেন্স আছে সেটা তাদের প্রশ্ন না। তারা বলছেন যে চালকের অন্য মানুষ কিভাবে স্টিয়ারিং এ বসে এবং গাড়ি সে চালায়, এবং তার জন্যই কিন্তু এই দুর্ঘটনাগুলো হচ্ছে। তারা এখানে প্রায় 12 থেকে 15টা কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তারা তাদের একাত্মতা প্রকাশ করছেন এবং তাদের এই আন্দোলন চলমান থাকবে বলে তারা জানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে এখানে তাদেরকে নিশ্চয়তা না দেওয়া হবে। এখানে হাফ ভাড়ার একটা বিষয় রয়েছে এবং আপনাকে দেখাতে চাই যে তারা কিন্তু শুধুমাত্র এখানে অবস্থান কর্মসূচি পালন করছে না, তারা মিছিল নিয়ে বিক্ষোভ করে তারা এখানকার ধানমন্ডি 27, কলেজ গেট এবং এদিকে শুক্রাবাদ, কলাবাগান হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এখানে আশেপাশে সকল রাস্তা এখানে বন্ধ রয়েছে, বাস বন্ধ রয়েছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা দেখছি, কিন্তু তাদের বোঝানোর মতো বা বুঝিয়ে যে সান্ত্বনা দিবে সেরকম কিন্তু তারা বলছেন যে নটরডেম কলেজের মেধাবী শিক্ষার্থী গত বুধবারে সে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং সে কিন্তু এখানে তারা কিন্তু সে তার নির্দিষ্ট জায়গায় ছিল, কিন্তু উল্টা দিক থেকে এসে এখানে সিটি কর্পোরেশন গাড়ি তাকে চাপা দিয়েছে। এই জন্য একটাই দাবি করছেন যে নিরাপদ সড়কটা
দের জন্য অবশ্যই দিতে হবে এবং এই রাস্তায় যে শিক্ষার্থী মৃত্যুর ঘটনা এটা যেন আর কোনোভাবেই না হয় সেই কথাই কিন্তু এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং তাদের আন্দোলন চলমান থাকবে বলেও তারা বলছেন। ধানমন্ডি থেকে জানাচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। ঊর্ধ্বতনদের ম্যানেজ করে চলে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি। দুর্ঘটনায় নটরডেম কলেজের ছাত্রকে হত্যার পর তদন্তে নামে র্যাব। বেরিয়ে আসে কোনো চালকের কাছেই মেলেনি গাড়ি চালানোর লাইসেন্স। মূলত তেল চুরির টাকায় এরা বেতন গোছাতেন বলে জানিয়েছে র্যাব। 24 নভেম্বর দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে প্রাণ হারান নটরডেমের ছাত্র নাইম হাসান। একদিন না যেতেই পান্থপথে উত্তর সিটির ময়লার গাড়িতে জীবন যায় আরও এক সংবাদকর্মীর। এই দুই চালকই গ্রেপ্তার হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া দক্ষিণ সিটির চালক রাসেল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হলেও পান্থপথের ঘটনায় দোষী চালকের সঙ্গে উত্তর সিটির কোনো সম্পর্ক নেই। যে মূল যেই চালক ছিল সেও কিন্তু পরিচ্ছন্ন কর্মী ছিল, তার কাছ থেকেও আমরা কোনো গাড়ির কাগজ পাইনি, কোনো ড্রাইভিং লাইসেন্সও তার ছিল না। রাদার আমরা হানিফের একটি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, বাট গতকালকে যাকে গ্রেফতার করেছি তার ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি দুই একজন যারা আছেন অসাধু তারা এদেরকে বিভিন্নভাবে গাড়ি চালনা করতে দিয়ে থাকেন। এই জাতীয় তথ্য আমরা হানিফের ক্ষেত্রেও পেয়েছি যে কার মাধ্যমে সে মূলত এই গাড়িটি পেয়েছে এবং কিভাবে সে গাড়ি চালাচ্ছে। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, তেল চুরির টাকা দিয়েই বেতন গোছাতেন এসব অভিযুক্তরা। এসব দুর্নীতির ঘটনা নিয়ে সিটি কর্পোরেশন দুটিতে নিজস্ব তদন্ত করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জেনেছি যে এই গাড়িটি মূলত সিটি কর্পোরেশন থেকে কার নামে কোন ড্রাইভার নামে বরাদ্দ, সেটাও আমরা যে যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো, তারা হয়তো এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দুর্ঘটনার পরই কারণ অনুসন্ধান ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ারও আশ্বাস দিয়েছে তারা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপে 1000 ইউপি নির্বাচনে ভোটকাল। এই উপলক্ষে কেন্দ্রগুলোতে সকাল থেকে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা পরিষদ থেকে ব্যালট বক্স সহ নির্বাচনী কাজে ব্যবহৃত জরুরি সরঞ্জাম বিতরণ করা হয়। তবে ব্যালট পেপার বিতরণ হবে রোববার সকালে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। তৃতীয় ধাপে 1007টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে 7টিতে স্থগিত হওয়ায় নির্বাচন হবে 1000 ইউপিতে। ভোলার দৌলতখানে নির্বাচন ঘিরে সহিংসতায় নিহত হয়েছেন এক যুবলীগের কর্মী। টাঙ্গাইলের নাগরপুরে সংঘর্ষে প্রাণ গেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতার ছেলে। এই ঘটনায় আহত আরও 5 জন। এছাড়া মাদারীপুরের এক প্রার্থীর কর্মীকে হাতুড়ি পেটা এবং আঙুল কেটে ফেলার অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আর মুন্সিগঞ্জের মোল্লাকুন্দিতে প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে তার পরিবার। ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন নান্নু। শুক্রবার সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বের করেন তিনি। মিছিলটি ট্রলারে করে নাসির মাঝির ঘাটে পৌঁছালে হামলা চালানো হয় তাদের উপর। অভিযোগ ওঠে, স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিনের কর্মীরা এই হামলা চালায়। এ ঘটনায় যুবলীগ কর্মী খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নদীর মাঝখানে এলো গুল্লি গেলাস করছে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গাজন গুল্লি করছে। চেয়ারম্যান মহোদয়কে বাঁচাইতে যায় টিটু ভাই নিজে গুল্লি তার গায়ে নিয়ে সে মৃত্যুবরণ করছে। পরে নাসির উদ্দিন নান্নুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা। তখন আমরা নৌকাটা সাজিয়ে বাধা বাঁধে তখন স্পিড বোট দিয়ে ওরা অস্ত্র সব ওরা স্পোর্টও আইসে একটা আইয়া আমাকে খাইছে, আমার সাথে সাথে গুল্লি করছে। আমি লাফে নৌকার তলে পড়ছি এবং স্পিড বোটটা ডুবে দেওয়ার পরে ওটি সব ফাঁসছে। টাঙ্গাইলের নাগরপুরের দপ্তিয়র ইউনিয়নের রোববারের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ বাধে। এতে মারা গেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে তোতা শেখ। আহত 5 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ছেলে তোতা শেখ। আহত 5 জনকে ভর্তি করা হয় হাসপাতালে।
হাসিম আর পান্না অভিনয় একবার হুকুম দিছে যে বাড়িতে যা ধরে নিয়ে মাইরে থেকে এসো, 2-4টা মূল্যের সমস্যা নেই। তখন বাড়ির দিকে আসতে হয়েছে, আমরা বাড়ির নিচে, তখন বাড়ির নিচে আইছে, আসার পর আমরা যান আত্মরক্ষা বাঁচার জন্য আমরা তখন লাঠিটা নিয়ে বাইরেছি। এদিকে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের ডিবি পরিচয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিল্লাল গাজীকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ করেছে তার পরিবার। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চম ধাপে 707টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট 5 জানুয়ারি দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 7 ডিসেম্বর, যাচাই বাছাই হবে 9 ডিসেম্বর, আর প্রত্যাহারের শেষ তারিখ 15 ডিসেম্বর। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। পঞ্চম ধাপে ভোট হবে 707টি ইউনিয়ন পরিষদ। এদিকে 31 জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 7 ডিসেম্বর 2021। মনোনয়নপত্র বাছাই 9 ডিসেম্বর 2021। মনোনয়ন প্রত্যাহারের তারিখ 15 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 5 জানুয়ারি 2022। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে চিকিৎসক নেতা ডাক্তার শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ডাক্তার মিলন জাসদ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ছিলেন। তার 31তম মৃত্যুবার্ষিকী ও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে ঢাকা মেডিকেলে ডাক্তার শামসুল আলম খান মিলনের সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি ডাক্তার মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির বিকাশ ঘটে বলেও জানান। আত্মবলিদান স্বৈরাচার বিরোধী আন্দোলনকে, গণতন্ত্রের সংগ্রামকে আরো বেগবান করে। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এই আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করেন। এই আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্রের শৃঙ্খল মুক্তি ঘটে। খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তপাত বন্ধ করার চিকিৎসা প্রযুক্তি দেশে না থাকায় সমস্যা বেড়েই চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বন্ধ করা জরুরি, কিন্তু সরকার নিজেদের সুবিধার জন্য খালেদা জিয়াকে সরিয়ে দিতে চাইছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে নিয়ে চিকিৎসা করা জরুরি। এজন্য আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অনেক অসুখ, এখন যেটাকে তাকে সাথে জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে বন্ধ করা। তাকে একটা অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার, যেখানে এই ডিভাইসগুলো আছে, এই টেকনোলজি আছে, সেই যন্ত্রপাতিগুলো আছে, যেখানে গেলে তার সঠিক যে রোগ, সেই রোগের জায়গাটা তারা ধরতে পারবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে দেশের সব সীমান্ত বন্দরগুলোয় জরুরি সতর্কতা জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পর এ নিয়ে জুমে বৈঠক করছে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখে ওমিক্রন। নতুন ধরনটি শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে নতুন করে ভ্রমণের উপর কড়াকড়ি আরোপ করেছে। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট
স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। রাজধানীর ওয়ারী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া নবজাতক সকালে ঢাকা মেডিকেলে মারা গেছে। এর আগে শুক্রবার রাতে ওয়ারীর রবিদাস পাড়ার গুলি থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে। শুক্রবার রাত 10:30টার দিকে ওয়ারীর রবিদাস পাড়ার এই গলিতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাদের দাবি, ঘটনাস্থলের পাশের যে আবাসিক ভবন রয়েছে সেখান থেকে এই নবজাতককে ফেলে দেওয়া হয়েছে। আমার বড় ভাই এবং বড় বৌদি আর হচ্ছে ওই ভাতিজি সব ওখানে গেছে, এখন এখানে শিশুটা ওইখানে আছে। উদ্ধারের পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। এরপরই ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা। তাদের দাবি, এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 3 তলার উপর থেকে একটা বাচ্চাকে ফেলানো হয়েছে, একদম জীবিত বাচ্চা, মানে কিছুক্ষণ আগে সেই এই পৃথিবীতে আসছে, একদম জীবিত বাচ্চাটা ফেলানো হয়েছে। এখন মহল্লার মধ্যে আমাদের মহিলা টয়লেট দেখেছে। উত্তেজিত জনতাকে পুলিশ বুঝিয়ে শান্ত করে। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তারা। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো, কিন্তু তারা যে ইস্যুটা সৃষ্টি করেছে এটা রাইট অর রং এটা দেখতে হবে। এটা একটা তদন্তের ব্যাপার। এটা কিন্তু আপনারা জানেন যে এই বিষয়টা তদন্ত না করে আমরা কিছু মন্তব্য করতে পারি না। শুক্রবার রাতেই স্থানীয় থানার পুলিশ সদস্যরা ওই আবাসিক ভবনের কয়েকটি ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর পুলিশ জানায়, নবজাতক উদ্ধারের রহস্য উদ্ঘাটনে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় আসছে কাল। হত্যার 2 বছর পর এই রায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতের শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর কারো ফাহাদের পরিণতি না হয়, তাই আসামিদের সর্বোচ্চ সাজার আশা পরিবারের। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরার ফাহাদ। তখন সে তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র। সেই রোববার সন্ধ্যায় ছিল পড়ার টেবিলে। রাত 8:30টায় তাকে ডেকে নিয়ে যায় সহপাঠী ও বড় ভাইরা। পরে 5-6 ঘন্টা ধরে চলা নির্যাতনে মৃত্যু হয় তার। মরদেহ ফেলে রাখা হয় হলের সিঁড়িতে। পরদিনই ছাত্রলীগের 19 নেতাকর্মীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা। 2019 সালের 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। 15 সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে গঠন হয় অভিযোগ। তবে করোনার অচলাবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন, বিচারকের প্রতি আসামি পক্ষের অনাস্থার মতো কারণে বিচার বিলম্বিত হয়েছে বারবার। মামলার 60 সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 4 মার্চ। 25 আসামির মধ্যে কারাগারে থাকা 22 আসামি নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। পলাতক থাকায় 3 আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। 14 নভেম্বর বিচার শেষে 28 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2022 সালের এপ্রিলে স্নাতক পাশ করার কথা ছিল আবরারের। তাই মা বাবার চাওয়া যে সহপাঠী বড় ভাইরা বিদ্যাপীঠে এমন ঘৃণ্য কাজ করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। প্রত্যেকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার মতো আর কোনো মাকে অদূর ভবিষ্যতে তার সন্তানের জন্য কষ্ট পেতে না হয়, এটাই সবার কাছে আমার অনুরোধ। আমার ছেলে মারা গেছে আজকে 2 বছর 2 মাস। 2022 সালে এপ্রিলে সে পাশ করে বের হতো, কিন্তু সেটা তো সেই আশা তার পূরণ হয় নাই। নরহত্যা, হত্যার পূর্ব পরিকল্পনা ও হত্যায় অংশগ্রহণের যে 3টি অভিযোগ আসামিদের বিরুদ্ধে আনা হয়েছে তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি সহকারে সকল দালিলিক সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মেধাবী ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার বিচার সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 3.5 বছরে। 10 বছরের বেশি সময় পরও কাজের সার্বিক অগ্রগতি 33%। তবে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত প্রথম অংশ 2023 সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশের অনেক জায়গায় বসে গেছে স্ল্যাব, কোথাও কোথাও উঠে গেছে পিলার। প্রকল্পের প্রথম অংশের কাজ শেষ করতে চলছে তোড়জোড়। সরকার নাকি এটাকে বলছে 2 বছরের মধ্যে শেষ করার জন্য। হ্যাঁ, এর জন্য মানে যে কোম্পানি বলতেছে যে 1 বছরের মধ্যে আমরা কাজটা হ্যান্ড ওভার করবো, আপনাদেরকে দ্রুত কাজ করতে হবে। রাজধানীর যানজট কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নানা জটিলতায় 10 বছরও শেষ হয়নি প্রকল্পের কাজ। সেতু কর্তৃপক্ষের হিসাবে 10 বছরেও প্রকল্পের সার্বিক দ্রুত অগ্রগতি 33.20 ভাগ, আর প্রথম ভাগের কাজের অগ্রগতি 71 ভাগ। আমাদের যে টার্গেট আছে সেটা 2023 জুন, ইনিশিয়াল যেটা ছিল সেটাই আছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের 3টা ফার্স্ট টার্মে 71% হয়েছে। হ্যাঁ, 4,500-এর মতো শ্রমিক আছে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, যে গতিতে কাজ এগুচ্ছে তাতে প্রকল্পের সময় ও ব্যয়ভার আরও বাড়বে। শুরুতে প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 8,703 কোটি টাকা। কাজের ধীরগতির কারণে বাড়ছে প্রকল্পের মেয়াদ, এতে ব্যয় দাঁড়িয়েছে 13,858 কোটি টাকা। বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা কিন্তু আছে। এই সমন্বয়হীনতার কারণে প্রকল্পগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জে পড়ে যায় মাঠে যখন কাজটা গড়ায়। তো আমি বলবো এই ক্ষেত্রে আসলে সত্যি কথা যে আমাদের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই যেটা হয় সেখানে কিন্তু দুর্বলতা থেকে যাচ্ছে। পুরো প্রকল্পের কাজ হচ্ছে 3 ভাগে। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। গাজীপুরের টঙ্গীর মাজারে বস্তিতে আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর, সব হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। আকাশ মেঘমুক্ত থাকায় পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে দুদকের গণশুনানি। এবার সিলেটের সরকারি অফিসগুলোর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শুনবে দুদক। এ বিষয়ে আগাম তথ্য নিচ্ছে দুদকের গোয়েন্দা দল। রোববার সিলেটের রেলাবি বাজারের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই গণশুনানি। দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের গুরুত্ব বেশি দেয় দুদক। দুর্নীতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো দুদকের গণশুনানি। শুনানিতে সরকারি সেবা পেতে ভোগান্তি ও সংশ্লিষ্ট অফিসের দুর্নীতির কথা তুলে ধরার সুযোগ পান সাধারণ মানুষ। করা যায় প্রথম 4 মাস পানি পাই শীতকালে, পরবর্তী 4 মাস মোটেই পাই না, এর পরবর্তী 4 মাস অপ্রতুল পানি পাই। করোনার কারণে দীর্ঘ 2 বছর বিরতির পর দুদক আবার শুরু করেছে গণশুনানি। রোববার সিলেটে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভুক্তভোগীরা সরাসরি কথা বলবে দুদকের সাথে। উপস্থিত থাকবেন দুদকের তদন্ত বিভাগের কমিশনার জহুরুল হক। এখানে কমিশনার তদন্ত মহোদয় যাবেন, তার সাথে ডিজি প্রিভেনশন যাবেন, আরও কর্মকর্তারা যাবেন, স্থানীয় ডায়েব পরিচালক থাকবেন, উপপরিচালকরা থাকবেন এবং এটা বিভাগীয় শহরেই পরিচালনা করা হবে। শুনানিতে অনিয়ম সম্পর্কে জানার পাশাপাশি তাৎক্ষণিকভাবে মানুষের ভোগান্তি ও সমস্যা সমাধানের চেষ্টাও করা হবে। এছাড়া আমলযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুদক। স্থানীয় যারা আছেন বা যারা মনে করেন যে এরকম সেবা নিতে গিয়ে ঝামেলায় পড়েছেন কিংবা হ্যারাসমেন্ট হয়েছেন, হ্যাসেলের মধ্যে পড়েছেন, তারা ওই গণশুনানিতে উপস্থিত থেকে তাদের অভিযোগ সরাসরি জানাতে পারবেন। সিলেটের গণশুনানিতে সরকারি অফিসের অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ পাওয়া যাবে তা 3 মাস পর আবার পর্যালোচনা করা হবে। পর্যায়ক্রমে ঢাকাসহ সারা দেশে সরকারের বিভিন্ন খাতে অনিয়ম নিয়ে গণশুনানি আয়োজন করবে দুদক। আমি গত 1 বছর ধরে ফুটপাতে আপনাদের এখানে ঘুরতেছি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে সংকটে পড়তে পারে দেশের রপ্তানি খাত। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারালে প্রতিযোগিতায় পড়বে তৈরি পোশাক শিল্প। এই অবস্থায় প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে এখন থেকেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উন্নয়নশীল দেশের উত্তরণে একটি করে ধাপ পেরোচ্ছে বাংলাদেশ। সবশেষ জাতিসংঘের সুপারিশ পাওয়ায় এই কাজ এগিয়েছে আরও বড় ধাপ।
এখন শুধুই ক্ষণগণনা। এই অবস্থায় সবচেয়ে বেশি আলোচনায় দেশের অর্থনীতি, বিশেষ করে রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ। প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের জায়গা করে নিতে কতটা সক্ষমতা অর্জন করেছে দেশের শিল্প খাত। গবেষণা সংস্থা সিপিডি বলছে, এলডিসি থেকে উত্তরণের পর দেশের রপ্তানি 8 থেকে 10% কমতে পারে। এতে বছরে প্রায় $250 কোটি সমপরিমাণ রপ্তানি আয় কমবে। আফটার এলডিসি গ্রাজুয়েশন আমাদেরকে আদার দেন গার্মেন্টস আমাদেরকে অন্যান্য সেক্টরকে বাড়াতে হবে, আমাদের এক্সপোর্টটাকে বাড়ানো দরকার, ডাইভার্সিফাই করা দরকার। আমাদের অনেকগুলি সেক্টর কিন্তু পটেনশিয়াল আছে। অর্থনীতিবিদরা বলছে, দেশের শিল্প খাত এখনও এলডিসির জন্য প্রস্তুত নয়। শুল্ক সুবিধার কারণে তারা যথেষ্ট সুরক্ষিত। তাই এখন থেকেই দেশীয় পণ্যের উৎপাদন ও মান বাড়িয়ে টিকে থাকার প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতিটা আরো জোরালো করতে হবে। আমাদের যে ব্যক্তি খাত যারা প্রোটেক্টেড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছে তাদেরকে সবল হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড ফেস করতে হবে এবং সেই জন্য প্রস্তুতি নিতে হবে। চিরকাল সরকার তাদেরকে সাপোর্ট দিয়ে প্রোটেকশন দিয়ে রাখতে পারবে না। একটা দক্ষতা, উৎপাদনশীলতা নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায়, প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা সক্ষমতায় আমাদের উত্তরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে। সরকার একটা হাই লেভেল কমিটি করেছেন, 7টা সাব কমিটিও আছে। এলডিসি উত্তরণ পরবর্তী মসৃণ ও টেকসই বাণিজ্য ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে প্রয়োজনীয় নীতি কৌশল তৈরির পরামর্শ বিশ্লেষকদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘর, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত 3টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3 ঘন্টার চেষ্টায় শনিবার ভোর 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনে পুড়ে সব হারিয়ে নিঃস্ব কয়েকশো পরিবার। আগুনের লেলিহান শিখায় পুড়েছে টঙ্গীর মাজার বস্তি। সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব এখানকার লোকজন। মাত্র 2 দিন আগে কয়েক লাখ টাকা খরচ করে ঘর তুলেছেন এই বাসিন্দা, তবে 3 ঘন্টার আগুনে সব পুড়ে ছাই। শুক্রবার রাত 3টার দিকে মাজার বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়, ছড়িয়ে পড়ে আশপাশের ঘরেও। আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হতে পারলেও চোখের সামনে পুড়েছে আসবাবপত্র ও মালামাল। এসব মানুষেরা চাইছেন পুনর্বাসন এবং বেঁচে থাকার সহায়তা। কোনো কিছুই নিয়ে বের হতে পারিনি, খালি আমি সন্তান সাইডে নিয়ে বের হয়েছি। পাগল লাগছে বাবা, সব ঘুমাইছিলাম, কিচ্ছু বাই করতে পারিনি বাবা। আমাদের এক এলাকায় একটু মেন্টাল একটু মহিলা থাকে, সে আগুন রাত্রে গভীর রাত্রে আগুন তো হইতে যায়, সে বাইরে গেছে আগুনটা থুয়া, এসে দেখে আগুনটা ঘরের ভিতরে আধা করে জ্বলে পুরো এলাকা, আমাদের এলাকা জ্বলে গেছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নানা উদ্যোগের কথা জানিয়েছেন জনপ্রতিনিধিরা। তারা যাতে পুনর্বাসিত হতে পারে, তাদের ঘর দরজা পুনরায় আবার ফিরে পায়, সেই ধরনের আমরা পদক্ষেপ নিব। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ারটা স্পেসিফিক এখনো আইডেন্টিফাই করতে পারিনি, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক একই বিষয়, তদন্ত সাপেক্ষেই বলা যাবে। তবে আনুমানিক এখানে আমরা যেটা জানতে পারছি যে 500-র মতো বস্তির ছোট ছোট যে ঘরগুলো, সেটা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরের জেলা পঞ্চগড়ে এবারও আকাশ মেঘমুক্ত থাকায় দেখা যাচ্ছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর জুড়ে তেঁতুলিয়া মহানন্দার পাড় থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে ভিড় করেন পর্যটকরা। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে রূপ বদলাতে থাকে কাঞ্চনজঙ্ঘা। কখনো শুভ্র, কখনো গোলাপি, আবার কখনো লাল রং নিয়ে হাজির হয় হিমালয় পর্বতমালার অন্যতম এ চূড়া। তেঁতুলিয়ার ডাকে বাংলো এলাকার মহানন্দার নদীর পাড় থেকে বেশ কাছাকাছি, ধরা দেয় পর্যটকদের চোখে। এবারও এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। সুন্দর লাল আভার একটা শৃঙ্গ, পর্বত শৃঙ্গ, এটা আসলে অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না কেমন। অনেক সময় আমাদের ঠান্ডা উপভোগ করার জন্য হিমালয় যাই বা নেপাল যাই, কিন্তু এখানে এসে মনে হলো যে আমার ওইসব জায়গায় দেওয়ার দরকার নাই, আমি এখান থেকে অনেক ঠান্ডা উপভোগ করলাম। সাদা তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার পাশাপাশি পঞ্চগড় আর তেঁতুলিয়ার শীতের আমেজও পর্যটকদের কাছে হয়ে ওঠে উপভোগ্য।
পর্যটকরা যত বেশি আসবেন আমাদের পঞ্চগড়ের অর্থনৈতিক অবস্থা তত বেশি উন্নতি হবে, এখানকার কর্মসংস্থান বাড়বে, এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো বৃদ্ধি পাবে, সর্বোপরি এখানকার আর্থসামাজিক উন্নয়নে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা আর মহানন্দা থেকে পাথর উত্তোলনের দৃশ্য ছাড়াও চা বাগানের সৌন্দর্য নজর কাড়ে পর্যটকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরও থাকছে, ভূমধ্যসাগর থেকে শতাধিক বাংলাদেশি সহ প্রায় 500 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া, 93 জনই শিশু। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 330 রান, হাসান আলীর 5 উইকেট। করোনা শনাক্ত হওয়া নতুন ধরনের নাম দেওয়া হয়েছে ওমিক্রন। একে চরম উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে নতুন এই ধরনের বিরুদ্ধে টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু করেছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। আলফা ও ডেল্টার পর এবার চিন্তার ভাঁজ ফেলেছে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এখন পর্যন্ত নতুন ধরন নিয়ে বিস্তারিত জানা না গেলেও প্রাথমিক তথ্যের ভিত্তিতে একে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। সবচেয়ে বেশি মিউটেশন ঘটেছে এই নতুন ভ্যারিয়েন্টের, ফলে টিকার কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ওমিক্রন পুরো বিশ্বের জন্য উদ্বেগের একটি কারণ। এরই মধ্যে এই ভ্যারিয়েন্টের প্রচুর পরিমাণে মিউটেশন ঘটেছে। আমাদের কাছে এটি নিয়ে তথ্য কম থাকায় এখনও এই ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। এজন্য কিছু সময় দরকার। পরিপূর্ণ তথ্য পেলেই আমরা বিশ্ববাসীকে এ ব্যাপারে ভালোমতো জানাতে পারব। নতুন এই ধরন মোকাবিলায় টিকার কার্যকারিতা নিয়ে কাজ শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও নোভাভ্যাক্স। ফাইজার ও মডার্না জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে টিকার কার্যকারিতার বিষয়ে ফল প্রকাশ করবে প্রতিষ্ঠান দুটো। এদিকে মডার্না জানিয়েছে যদি বুস্টার ডোজ ওমিক্রন মোকাবিলায় ব্যর্থ হয় সেক্ষেত্রে আরও একটি ডোজ দেওয়ার প্রস্তাব দিবে প্রতিষ্ঠানটি। গবেষকরা ভ্যারিয়েন্টের জেনেটিক কোড গবেষণা করে বলতে পারবে এর মধ্যে কি কি মিউটেশন হয়েছে, তবে সেটি খুবই সংক্ষিপ্ত আকারে হবে। সুতরাং এর জন্য বিস্তৃত মানুষের মধ্যে এই গবেষণা চালিয়ে যেতে হবে। এদিকে ইউরোপিয়ান রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র শুক্রবার সতর্ক করে জানিয়েছে ইউরোপের দেশগুলোতে নতুন এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত বেশি। এই পরিস্থিতিতে যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে সেই দেশে জরুরি ভিত্তিতে ফ্লাইট বাতিলের মত দিয়েছে ইউরোপীয় কমিশন। সতর্ক অবস্থানে আছে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র আফ্রিকার 8টি ও যুক্তরাজ্য আফ্রিকার 6টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাউথ আফ্রিকার সাথে বৈশ্বিক এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে সমালোচনা করেছেন দেশটির সরকার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 52 লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 26 কোটি 8 লাখেরও বেশি। একদিনে বিশ্বে 6,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 5,69,000-এর বেশি রোগী। এক সপ্তাহে বিশ্বে সংক্রমণ বেড়েছে 5%, তবে মৃত্যু কমেছে 4 ভাগ। গত 24 ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ 1,235 জনের প্রাণহানি রাশিয়ায়। দেশটিতে মোট প্রাণহানি 2,70,000 ছাড়িয়েছে। এছাড়া একদিনে সর্বোচ্চ 72,159 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 26 ভাগ ও মৃত্যু বেড়েছে 31%। যুক্তরাজ্যে নতুন করে 50,000 রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,70,000-এর বেশি। ফ্রান্সে এক সপ্তাহে 59% বেড়েছে সংক্রমণ আর মৃত্যু বেড়েছে 37%। এদিকে যুক্তরাষ্ট্রে 8 লাখের কাছাকাছি পৌঁছেছে করোনার প্রাণহানি। শুক্রবার দেশটির স্বাস্থ্য বিভাগ গর্ভবতী নারীদের জন্য মার্কের মুখে খাওয়ার ওষুধের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। মেক্সিকো নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে বাস ঢুকে পড়ায় 19 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা অন্তত 20 জন। শুক্রবার তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমের জোকোইচিঙ্গো শহরে দুর্ঘটনা হয়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কয়েক শতক ধরে রোমান ক্যাথলিকদের অন্যতম তীর্থস্থান চালমা। প্রতি বছর এই সময় তীর্থস্থানে দর্শনে যান স্থানীয় বাসিন্দারা। শুক্রবার মিকোয়াকান থেকে চালমা যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রীদের বহর করা এই বাসটি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। এখন পর্যন্ত সংগ্রহ বিনা উইকেটে ৭৩ রান। দুই ওপেনার আবিদ ও আবদুল্লাহ দেখে শুনে উইকেট বুঝে ব্যাট করছেন। ব্যাটিং উইকেটের সুবিধা কাজে লাগিয়ে শাসন করেছেন টাইগার বোলারদের। এর আগে বাংলাদেশ অল আউট হয়েছে ৩৩০ রানে। লিটন মুশফিক ফেরার পর মিরাজ রানের চাকা সচল রাখেন, তবে হাসান আলীর দুর্দান্ত বোলিংয়ে লোয়ার অর্ডার বেশি দূর নিতে পারেনি দলের রান। দিনের দ্বিতীয় ওভারে হতাশ করেছেন লিটন, ফিরেছেন ১১৪ রানে। অভিষিক্ত ইয়াসির রাব্বি ফেরেন ৪ রানে। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির কাছে গিয়ে আক্ষেপে পড়েছেন মুশফিক, ফিরেছেন ৯১ রানে। তাইজুল, রাহি ও এবাদত দ্রুত ফিরলেও ৩৮ রানে অপরাজিত ছিলেন মিরাজ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট নিয়ে আরও জানাতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, পাকিস্তানের শুরুটা তো ভালো হয়েছে, ব্যাটিং লাইন আপে আরও তো অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে, তো বাংলাদেশের সুযোগ আসলে কতটা দেখছেন? আশরাফ, বাংলাদেশের সুযোগ বলতে গেলে এখন কোনো ধরনের এই উইকেট থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের সুবিধা নিতে পারেনি পেসাররা। বলতে গেলে রাহি এবং এবাদত তাদের নির্বিষ বোলিং অনেকটা চাপমুক্ত রেখেছে পাকিস্তানকে। এরই মধ্যে 50 তুলে নিয়েছেন আবিদ আলী এবং তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক। তবে বাংলাদেশের একটা ব্যাপার যদি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রিভিউ নেওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন মুমিনুল। কারণ এই তাইজুলের বলে আবদুল্লাহ শফিক খুব সহজে অল্পতেই ফিরতে পারতেন, কিন্তু দেখা গিয়েছে যে সঠিক সময়ে যে রিভিউ না নেওয়ার একটা কত বড় ভুল সেটা মুমিনুল আবার দেখিয়েছেন। কারণ হচ্ছে যে সেখানে স্পষ্ট দেখা গিয়েছিল ব্যাট ফার্স্ট ছিল, ব্যাটিং করার সময় দেখা গিয়েছে যে আবেদন করেছিল, কিন্তু আম্পায়ার যখন আবেদনে সাড়া দেয়নি, কিন্তু মুমিনুল সাথে সেটা নিতে পারতেন, থার্ড আম্পায়ারের কাছে আবেদন করতে পারতেন। এখানে আউট হলে মোমেন্টাম বাংলাদেশের পক্ষে হয়তো বা কিছুটা আসতে পারত। তবে এখন উইকেট আসলে ব্যাটারদের পক্ষে, কারণ বাংলাদেশকে আরও স্ট্রাগল কিংবা সংগ্রাম করতে হবে। কারণ হচ্ছে যে একটা উইকেট হয়তো বা বাংলাদেশের যদি পক্ষে চলে আসে তখন হয়তো বা বাংলাদেশ ম্যাচে ফিরতে পারে। তবে এখনও পর্যন্ত সেরকম কোনো মোমেন্টাম পায়নি বাংলাদেশ, লড়াই চালিয়ে যাচ্ছে। দুই স্পিনারের কল্যাণে এখনও পর্যন্ত হয়তো বা পাকিস্তানকে কিছুটা ধরে রাখতে পেরেছে। কারণ হচ্ছে যখন দ্বিতীয় সেশন পার হয়ে যাবে, তৃতীয় সেশনে ব্যাটসম্যানদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। তখন দেখা গেছে পাকিস্তানি ব্যাটাররা তখন আরও রানের গতি বাড়ানোর চেষ্টা করবে। আরেকটি বিষয় একটু জানাবেন, এখন যে খেলার অবস্থা তাতে বাংলাদেশের বোলিংয়ে কোনো পরিবর্তন আসতে পারে কিনা? আর তাসকিন সাকিব তো নেই, তাদের অভাব কি অন্যরা পূরণ করতে পারবে? নিঃসন্দেহে বলা যায়, কারণ তাসকিন সাকিব বিশেষ করে টেস্টে তাদের অভাব নিশ্চয়ই বাংলাদেশ এখনও পর্যন্ত ভুগছে কিংবা ভুগবে। কারণ হচ্ছে যে সাকিব এই বড় বড় ম্যাচে পার্থক্য তো অবশ্যই গড়ে দিতে পারতেন, কারণ তার অভিজ্ঞতা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি হতো। কারণ এই ফ্ল্যাট উইকেটে দেখা গিয়েছে ব্যাটসম্যানদের জন্য যেখানে স্বর্গই বলা যায়, সেক্ষেত্রে এখন ভেরিয়েশন কিংবা একটু বৈচিত্র্য টাইগার বোলারদের জন্য বেশি গুরুত্ব ছিল। আর তাসকিনের কথা যদি একটু বিশেষ করে বলি, তাসকিনের গতি হয়তোটা পাকিস্তানি ব্যাটারদের কিছুটা চাপে ফেলতে পারতো, কিন্তু এখন চোটের কারণে হয়তো আমরা এই দুই অভিজ্ঞ টাইগার ক্রিকেটারকে পাচ্ছি না। তবে এখন বাকি যারা আছে তাদেরকে তো অবশ্যই দায়িত্ব নিতে হবে। রাহি এবং এবাদত তাদের নির্বিষ বোলিং, আমি যতটুকু বলেছিলাম যে তাদের বোলিংটা এখনও পর্যন্ত তেমন কার্যকরী ভূমিকা রাখতে পারেনি, পাকিস্তানি ব্যাটারদের তেমন কোনো চাপও প্রয়োগ করতে পারেনি। তবে এই সেশন যদি বাংলাদেশ কোনো উইকেট না নিতে পারে, তাহলে পরের সেশনটা বাংলাদেশ হয়তোবা আরও বেশি স্ট্রাগল করবে, সংগ্রাম করবে। কারণ হচ্ছে পাকিস্তান অবশ্যই চাইবে রানের গতি বাড়িয়ে নিতে। এরই মধ্যে দেখা গিয়েছে কোনো উইকেট এখনও পর্যন্ত ফেলতে পারেনি। আর বাংলাদেশের বোলিং অপশনটাও তেমন বেশি নেই, কারণ দেখা গেছে দুই পেসার এবং দুই স্পিনার যেহেতু খেলাচ্ছে, পঞ্চম বোলার হিসেবে হয়তো আমরা মুমিনুল কিংবা ইয়াসির রাব্বিকে দেখতে পারি। কারণ বোলিং অপশন শুধুমাত্র বাংলাদেশের হাতে আছে 4 স্পেশালিস্ট বোলার নিয়ে আসলে এই টেস্ট ম্যাচে কতটুকু লড়াই চালিয়ে যেতে পারবে সেটাই এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের বিষয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। প্রিমিয়ার লিগ হকি সুপার 5-এর শেষ ম্যাচে আছে মুখোমুখি মোহামেডান ও মেরিনার্স ইয়াং। এই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করতে চায় মেরিনার্স। 14 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে তারা। আবাহনীর পয়েন্টও সমান। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ 36। মোহামেডানের বিপক্ষে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হবে মেরিনার্স। অন্যদিকে মেরিনার্সকে হারিয়ে শিরোপার স্বপ্ন জিয়ে রাখতে চায় সাদা কালোরা। কাঙ্ক্ষিত জয় তারা পেয়ে গেলে শিরোপার প্রত্যাশী 3 দলের পয়েন্ট হবে সমান 39। তখন প্লে অফে নির্ধারণ হবে চ্যাম্পিয়নশিপ।
স্বাধীনতা কাপ দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ উত্তর বারিধারা। দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে বাংলাদেশ বিমান বাহিনীর বিপক্ষে। আসলে সবগুলো ম্যাচই হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। ৩ বছর পর মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ। প্রস্তুত বাফুফে, ফুটবলাররাও তৈরি নিজেদের শেয়ারটা দিতে। 2012-তে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এরপর থেকে যেন অনেকটাই মলিন। সবশেষ আসরে স্বাধীনতা কাপের শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরার কাছে হেরে। সময় বদলেছে দলের খেলোয়াড়। শিরোপা ছাড়া আর কিছুই ভাবছে না শেখ রাসেল। বিকেএসপিতে প্রায় মাসখানেক কন্ডিশনিং ক্যাম্প। আত্মবিশ্বাসী জুয়েল রানারা। উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে তারা। শেখ রাসেল টিম চ্যাম্পিয়ন টার্গেট করে টিম করেছে। এখানে কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছে, যেমন সাদউদ্দিন রহমত এবং সোহাগ মুক্তিযোদ্ধা থেকে ইমন, এবং আমাদের ফরেন কালেকশনও ভালো। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা সবাই যদি মাঠের ভিতর ভালো পারফরমেন্স করতে পারি তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। দিনের দ্বিতীয় ম্যাচে অচেনা বিমান বাহিনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না সোলোমন কিং। শঙ্কা আছে ইয়াসিন ও রায়হানকে নিয়েও। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, খেলাটা হবে 11 জনের বিপক্ষে 11 জনের। 3 সপ্তাহ ধরে অনুশীলন করছি, সবাই আত্মবিশ্বাসী। জয় দিয়েই মৌসুম শুরু করতে চাই। স্বাধীনতার 50 বছর উপলক্ষে পুরনো রেওয়াজ পাল্টে গেল। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ আয়োজন করছে বাফুফে। অংশ নিচ্ছে সার্ভিসেস 3টি দল সহ বিপিএল এর 12টি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ বাছাই ইউরোপ অঞ্চলের প্লে অফে কঠিন সমীকরণের মুখে ইতালি পর্তুগাল। সি গ্রুপের সেমিফাইনাল শেষে মুখোমুখি হবে বর্তমান ও সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। বিজয়ী দল সুযোগ পাবে কাতার বিশ্বকাপে খেলার। শুধু পর্তুগাল নয়, তার আগে মেসিডোনিয়াকেও শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন ইতালি কোচ। পর্তুগাল নাকি ইতালি, কে যাবে কাতার বিশ্বকাপে? একদল বর্তমান, আরেক দল সাবেক ইউরো জয়ী। এমন রাজকীয় তকমা নিয়েও খেলা হবে না 2022 বিশ্বকাপে। এর চেয়ে বড় অঘটন আর কি হতে পারে ফুটবল বিশ্বে? শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন ম্লান হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্যারিয়ারে যা কখনোই হয়নি আগে। ইউরোপিয়ান প্লে অফের ড্রতে গ্রুপ সি এর 2 অবাছাই দলের সাথে লড়াই রোনালদো বনচিদের। সেমিফাইনালের পথ উতরাতে পারলেই ফাইনালে মুখোমুখি 2 দল। 3 গ্রুপ থেকে 3টি দল খেলবে কাতার বিশ্বকাপে। বিশ্বকাপের সবশেষ আসরেও খেলা হয়নি ইতালির। এবার ইউরো জয় যেন তারই বহিঃপ্রকাশ। বাছাই পর্বের মতো প্লে অফেও কি হতাশা ভর করবে রবার্তো মানচিনিদের? নাকি রোনালদোর পর্তুগালকে কাঁদিয়ে নিশ্চিত করবে বিশ্বকাপে খেলা? নর্থ ম্যাসিডোনিয়া খুব ভালো দল। তাদের সাথে জিতলে অ্যাওয়ে ম্যাচে ফাইনাল খেলতে হবে আমাদের, যেখানে পর্তুগাল কিংবা তুরস্কের বিপক্ষে জেতা কঠিন হবে। বি গ্রুপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেমিফাইনাল জিতলে মুখোমুখি হবে পোল্যান্ড ও সুইডেন। সেখানেও 2 তারকার মধ্যে বাদ পড়বেন একজন। কাতারের টিকিট পাবেন লেভানডস্কি অথবা ইব্রাহিমোভিচ। ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে জার্মানি। গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে ডেনমার্কও টিকিট কাটে কাতারের। এরপর ধাপে ধাপে বিশ্বকাপ নিশ্চিত করে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, সার্বিয়া, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নামছে 2 জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। অ্যানফিল্ডে রাত 9টায় লিভারপুলের প্রতিপক্ষ সাউদাম্পটন। এর আগে সন্ধ্যা 6:30টায় আর্সেনাল লড়বে নিউক্যাসলের বিপক্ষে। সেরিয়াতে আটালান্টা চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। 4 ফরওয়ার্ডের গোলে প্রিমিয়ার লিগে আর্সেনালকে নাস্তানুবুদ করার রেশ এখনও কাটেনি লিভারপুলের। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেও এফসি পোর্তোকে হারিয়েছে হেসে খেলেই। লিগের সর্বোচ্চ গোল স্কোরারের প্রথম 2 তারকাও অলরেড স্কোয়াডে। দুরন্ত ফর্মে থাকা সালাহ মানেদের নিয়মিত গোলের স্বস্তিতে ইয়র্গেন ক্লপের দল। নরউইচ সিটির সাথে 5 ম্যাচ পর হারের স্বাদ সাউদাম্পটনের। সবশেষ 5 দেখায় মাত্র 1টি জয় দলটির, সাথে ইনজুরি চিন্তার কারণ।
পাঁচে থাকা আর্সেনালের ম্যাচে ফেরার চ্যালেঞ্জ। টেবিলের তলানিতে থাকা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় আশাই করতে পারে মিকেল আর্তেতার দল। ঘরের মাঠ এমিরেটসে স্বরূপে ফিরতে প্রস্তুত গানাররা। আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি নিউক্যাসল। ইনজুরিতে জর্জরিত ইউভেন্টাস জয় ফিরতে মরিয়া। চেলসির কাছে বড় ব্যবধানে হার চির ধরিয়েছে মনোবলে। টেবিলের 3 ধাপ এগিয়ে থাকা আটালান্টার চ্যালেঞ্জ সহজ হবে না আলেগ্রির শিষ্যদের। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ইউভদের চেয়ে এগিয়ে 5-এ থাকা দলটি। 5 ম্যাচে কোনো হার নেই আটালান্টার, বিপরীতে ওল্ড লেডিদের হার 2 ম্যাচে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।